এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই রাস্তায় বাস ট্রাকের মারাত্মক অ্যাক্সিডেন্টে শত শত গাড়ি জ্যামে আটকে গিয়েছিল। সেই জ্যাম ছুটতেই এত দেরি হলো, আর ওরা আজও ঢাকাতে পৌঁছাতে পারল না। অনেক চেষ্টা করে তো সম্ভব হলো না। এতক্ষণ এক নাগারে বসে থাকতে থাকতে আলু ম্যাগ খুবই ক্লান্ত। আর আলু এর আগে কখনো এত লম্বা জার্নি করেনি, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। ওদের নিয়ে আপাতত টানাটানি না করাই উত্তম। কথা ভেবে রোদ একটা আবাসিক হোটেলে 2টা রুম বুক করলো। হোটেলটা বেশ উন্নত মানের। ড্রাইভার ততক্ষণে ওনার প্রাপ্য মজুরি নিয়ে বিদায় নিয়েছেন। হয়তো আরেকটা ট্রিপ নিয়ে আজ রাতে রাঙামাটি ফিরে যাবেন। রোদ একেবারে ওদের রাতের খাবার অর্ডার করে রুমে প্রবেশ করলো। আলো 2 হাতে মাথা চেপে ধরে ঝাপসা চোখে সোফায় গিয়ে বসলো। ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে। ম্যাগ অনেকক্ষণ আগে রোদের বুকে ঘুমিয়ে গেছে। রোদ ওকে শুয়ে দিয়ে আলোকে জিজ্ঞেস করলো, শরীর বেশি খারাপ করছে? আলো জবাবে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রোদ ওর কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। জ্বরের জন্য পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠিক করে দাঁড়াতেও পারছে না। রোদ এবার কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, তোমার জ্বর আসলো কখন? আমাকে বলনি কেন? আলোর থেকে উত্তর না পেয়ে রোদের মন চাচ্ছে থাপড়ে গাল লাল করে দিতে। এত জ্বর নিয়ে চুপ করে আছে, ফাজিল একটা। রোদ আলোকে দাঁড় করে ফ্রেশ হতে একেবারে ওয়াশরুমে রেখে আসলো। কয়েকদিন ধরে ওর খুব ধাকল যাচ্ছে, শরীরে আর কুলাচ্ছে না। মূলত এজন্যই জ্বর এসেছে। রোদ ঘুমের ঘুরে ম্যাককে খাইয়ে আলোকেও খাওয়ালো। তারপর ট্রলি থেকে জ্বর আর মাথা ব্যথার ওষুধ এনে খাইয়ে আলোকে ঘুমাতে বলল। আলো ভদ্র মেয়ের মতো চোখ বন্ধ করলো। জ্বরটা আরো বাড়ছে, মাথা ব্যথায় ঘুমও আসছে না। সে চোখ বন্ধ করে আছে ঠিকই, কিন্তু চোখের কোনা বেয়ে আছড়ে অস্ত্র গড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে মরে গেলে বেশ হতো। রোদ ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে এসে দেখে আলো নীরবে কাঁদছে। আলোর ঘুমের সমস্যা হবে বলে সে পাশের রুমে গিয়েছিল। রোদ আলতো করে আলোর মাথায় হাত রেখে বলল, মাথা ব্যথা কমেনি? রোদ আলোর পাশে বসে আস্তে আস্তে ওর কপাল ম্যাসাজ করতে লাগলো। একটু আরাম পেয়ে আলোর চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসলো। ক্লান্ত শরীরে ঘুমটা যেন ওর আশেপাশে ঘুরঘুর করছিল। তারপর রোদ উঠে পানিতে রুমাল ভিজিয়ে আলোর কপালে রাখলো। জ্বরের উত্তাপে রুমালটার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে। প্রাণবন্ত মেয়েটার মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেছে। রোদ আলোর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, রেখে আসলে যে কি হতো আল্লাহ মালুম। যে মুখ চোরা একটা মেয়ে। রোদ হঠাৎ খেয়াল করলো আলো বিড়বিড় করে কিছু একটা বলছে। রোদ কান পেতে ওর অস্পষ্ট কথাগুলো শোনার চেষ্টা করলো এবং সারমর্ম বুঝলো কেউ জোরে ধমকালে ওর জ্বর আসে। রোদ দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে বসে অনেক রাত অবধি জলপট্টি দিতে থাকলো। বেশ কিছুক্ষণ পর আলোর জ্বরটা ধীরে ধীরে কমতে লাগলো। রোদ তখন স্বস্তি নিঃশ্বাস ফেলে ওখানেই বসে ঘুমিয়ে গেল। ওর শরীরটা খুব ক্লান্ত। গত কয়েকদিন ধরে ওর উপর দিয়েও কম ধকল যাচ্ছে না, তার উপরে এত লং জার্নি। পরের দিন খুব সকালে কিছুটা সুস্থ বোধ করেই আলুর ঘুম ভেঙেছে। ওর শরীরে এখন জ্বর নেই। ততক্ষণে ম্যাগ উঠে লাফালাফি শুরু করেছে। বিড়াল আর পাখির গভীর সুখে সে বসে ডোরা কেক খাচ্ছে। তার মুখটা বন্ধ নেই। ওদের অনবরত বকবকানি শুনে আগত্যা রোদকে উঠতে হলো, তাছাড়া তো উপায় নেই। তারপর 3 জনে নাস্তা সেরে সব গুছিয়ে ঝটপট রেডি হয়ে নিল এবং যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছালো। বিড়াল ছানাটাকে ম্যাগ কালকে রাস্তাতেই ছেড়ে দিয়েছে রোদের কষ্ট হচ্ছে দেখে। সে দাভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। প্রথমে ভেবেছিল একটু পর ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। বরং রোদের হাঁচিটা আরও বেড়ে গিয়েছিল। তাই ম্যাঘও আর জিদ করেনি। প্রায় 50 মিনিট পর ওরা ঢাকায় পৌঁছালো। তারপর নিজেদের গাড়ি করে বাসার পথে রওনা দিল। আর আলো পদার্পণ করলো নতুন এক শহরে অচেনা মানুষের ভিড়ে, শুধুমাত্র কারো ভরসার হাতকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষায়। ওর রঙিন স্বপ্নগুলোকে ডানা মেলে উঠতে দেখার প্রবল বাসনায়। হয়তো এখান থেকে শুরু হবে তার বেঁচে থাকার লড়াইয়ের প্রথম ধাপ, আর নয়তো এখানেই শেষ তার জীবনের নব্য গল্প। ওরা প্রায় আধা ঘন্টার মধ্যে বাসে পৌঁছালো। রোদ আগে নেমে দরজা খুলে ম্যাগদের নামতে ইশারা করলো। ম্যাগ লাফ দিয়ে নেমে চিৎকার করতে করতে বাসার ভেতরে গেল। সবাইকে তো জানাতে হবে সে আজ বাসায় ফিরেছে। রোদকে দৌড়াতে নিষেধ করে আলোর দিকে তাকালো। আলো দৌড়ে দৌড়ে বুকে ঢুক গেলে আস্তে ধীরে নামলো। ভ্যাপসা গরমে এসি গাড়ি থেকে নেমে অবস্থা আরো খারাপ।
মনে হচ্ছে পুরো শরীরে আগুন লেগে গেছে। বাতাসও নেই, গাছপালা গম্ভীর রূপ নিয়ে থম মেরে আছে। আবহাওয়াও যেন প্রচণ্ড রেগে তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়িয়ে দিচ্ছে। আজ কেন এত রাগ কে জানে। এখন বাজে 11:07, অথচ সূর্যের কড়া তাপ দেখে মনে হচ্ছে মধ্য দুপুর। আলো গাড়ি থেকে নেমে এক সাইডে সরে দাঁড়ালো। ড্রাইভার ট্রলি বাসে রেখে গাড়ি পার্ক করতে গেলেন। রোদ আদরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর কথা শুনে স্পষ্ট জরুরি কিছু নিয়ে আলোচনা করছে, হয়তো অফিসের কোনো ব্যাপারে। একা একা বাসায় প্রবেশ করাটা আলোর কাছে বেশ দৃষ্টিকটু লাগছে, তাই সে দাঁড়িয়ে রোদের অপেক্ষা করছে। আর ম্যাক তো একাই চলে গেছে, মূলত সে ওয়াশরুমে গেছে। যাওয়ার আগে আলোকে ইশারায় সেটাই বুঝিয়েছে। আলো ওখানে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলালো। রুদ্রা যে এত উচ্চবিত্ত আলো ভাবেনি, তবে ওদের চাল চলন ব্যবহারে বুঝেছিল ওরা বেশ ভদ্র এবং সচ্ছল পরিবারের ছেলে, তাই বলে এতটা। আর না বোঝার মুখ্য কারণ ওদের মধ্যে অহংকারের লেশমাত্র পায়নি। উচ্চবিত্তদের মতো সামান্য ব্যাপারে না কুচকাতেও দেখেনি, বরং মিশুক ভাব দুজনের মধ্যে বিদ্যমান। কিন্তু এখানে এসে পা রাখতে না রাখতে ওর ভুলটা ভেঙে গেল। সে সাথে আলো লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না। এক রাশ আফসোসে সে ওকে আঁকড়ে ধরল। এত উচ্চবিত্ত পরিবারের ছেলেদের সে প্রথম দিন কলার মোচা আর ডিম দিয়ে খেতে দিয়েছিল, আর শুতে দিয়েছিল শক্ত কাঠের বিছানায়। অথচ তারা থাকে রাজপ্রাসাদের মতো বাড়িতে, আর হয়তো খাবার খায় বেশ উন্নত মানের। সম্ভবত চক্ষু লজ্জায় কিছু বলতে পারেনি। এসব ভেবে আলোর কেন জানি নিজেকে খুব ছোট মনে হলেও পরক্ষণে আবার ভাবলো সে তার সামর্থ্য অনুযায়ী করেছে। ওর কষ্টের উপার্জন দিয়ে ওদের যথাসাধ্য আপ্যায়নের চেষ্টা করেছে। রোদ বা ম্যাক তো ওকে ছোট করেনি, বরং ওদের সঙ্গে সহজে মিশে গেছে। এটা ভেবে তাৎক্ষণিক মিষ্টি হেসে আশপাশটা অবলোকন করলো। রোদের রাস্তার পাশে সাদা রঙের দোতলা বাড়িটা বেশ আকর্ষণীয়, বিশেষ করে বাড়ির নকশাটা। রাজকীয় একটা ব্যাপার আছে। বাড়িতে ঢুকতেই পিচ ঢালা রাস্তার একপাশে ফুলের বাগান, সেখানে নাম না জানা অসংখ্য ফুলের গাছ দেখা যাচ্ছে। বেশ কয়েক ধরনের ফুলও ফুটেছে। আর রাস্তার দুই ধারে চা পাতার মতো গাছগুলো ডিজাইন করে কাটা। অপর পাশে একটা সুইমিং পুল, নীল স্বচ্ছ পানি সেখানে টলমল করছে। বাগানের মাঝখানে সাদা রঙের একটা দোলনা এবং তার পাশে পানির ফোয়ারা। ঝিরঝির করে মাছের মুখ দিয়ে পানি বের হচ্ছে। সেই পানি একটা বাচ্চা ছেলে হাত বেঁধে ধরছে। দেখতে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ দ্রুত কল কেটে ভেতরে প্রবেশ করলো। ওর খেয়ালই নেই আলো এখনো দাঁড়িয়ে আছে। কথার তালে সব ভুলে গেছে। আলো বাড়ির ভেতরের সৌন্দর্য দেখে আরেক দফা অবাক হলো, তবে সেটা প্রকাশ করলো না। এইভাবে তাকাতে দেখে যদি কেউ হাবাতে ভাবতে পারে সে গরিব, তবে হাবাতে নয়। তাই নিজেকে যথেষ্ট সামলে ম্যাকের পাশে বসলো। ম্যাক সোফাতে উপর হয়ে শুয়ে গেম খেলছে। রোদ অপর সোফায় বসে কাউকে পানি দিতে বলল। তাৎক্ষণিক একজন সুন্দরী মেয়ে এসে ওদের পানি দিয়ে গেল। আলোর ঠিক সামনে কাঠ আর ঝকঝকে মোটা কাচের তৈরি সেন্টার টেবিল। অনেক বড় ড্রয়িং রুমে বিভিন্ন আসবাবপত্র, নামি দামি শোপিস, এক সাইডে রাজকীয় সোফা, দেওয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং। অপর দেওয়ালে বিশাল বড় একটা দেওয়াল ঘড়ি। ঘড়িটা তখনই টিকটিক ঢং ঢং শব্দ করে সঠিক সময় জানান দিল। আলো চমকে উঠে ধরফর করে উঠে বুকে থুতু দিল। ওকে ভয় পেতে দেখে ম্যাক খিলখিল করে হেসে উঠল, আর রোদ ঠু কুচকে নিল। ভয় পেলে বুকে থুতু দিতে হয়? এটা কেমন সায়েন্স? এটা তো জানতো না। ম্যাক তখন হাসতে হাসতে উঠে বসে বলল, বৌমণি, আমাদের বাসা পছন্দ হয়েছে। বাড়িটা জান্নাতের মতো সুন্দর করে সাজানো। এই কথা শুনে রোদ একবার তাকে ফোন স্ক্রল করতে লাগলো। পাহাড়ি অঞ্চলের ছোট্ট গ্রামের মেয়েটা এর আগে এত কিছু দেখেনি। বিলাসিতা জিনিসটার সঙ্গে সে পরিচিত না, তাই হয়তো অতি সহজেই জান্নাতের সাথে তুলনা করে ফেলল। আর জান্নাতের সঙ্গে তুলনা করা মানে বিরাট ব্যাপার। যদিও সুখ সমৃদ্ধ ভালোবাসাপূর্ণ প্রতিটি পরিবারই এক একটা জান্নাত, অথচ ওর জায়গায় উচ্চশিক্ষিত মডার্ন কোনো মেয়ে থাকলে সো নাইস, দারুণ, ওয়াও, অসাধারণ, বিউটিফুল এসব বলে সৌন্দর্যের প্রশংসা করত, নয়তো অকপটে অন্য কিছুর সঙ্গে তুলনা করত। রোদ ফোন থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত কণ্ঠে বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দাও। এখন চলো বৌমণি। ম্যাক আলোকে এক প্রকার টেনে দোতলায় নিয়ে গেল। রোদও উঠে আলোকে একটা রুম দেখিয়ে দিল। রোদ আর ম্যাকের মাঝখানের রুমটা আলোর। ম্যাক নিজ দায়িত্বে আলোকে সব বুঝিয়ে দিচ্ছে, কোথায় কি রাখা দেখেও দিচ্ছে। পড়াশোনা বাদে সে সব বিষয়ে পটু। এসব কাজে তো তাকে বলতেও হয় না। সে যেন একাই 100।
রোদ চলে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আবার থেমে গিয়ে বলল, ওই ড্রেসগুলোর একটা আপাতত পরো, বাইরে গেলে আর কয়েকটা কিনে দিব। আলো উত্তর না দিয়ে শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। রোদের কেন জানি খুব রাগ হলো। সে কিছু বললে মেয়েটা এভাবে মাথা নাড়ায়, নয়তো চুপ থাকে। বিনা বাক্যে জবাব দেওয়া সম্ভব না হলে তবে দুই একটা কথা বলে। এটা কেমন ব্যবহার? এমন করার মানে কি? রোদ রাগটা কোনো মতে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মুখে বলতে কি হয়, বোবার মতো মাথা নাড়াও কেন? বুঝেছি, ওই ড্রেসই হবে, সমস্যা নেই। রোদ আলোর দিকে একবার তাকিয়ে হন হন করে চলে গেল। রোদের প্রস্থানে আলো হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ যেন দমটা আটকে ছিল। তারপর তিনজন ফ্রেশ হয়ে খেয়ে রুমে চলে গেল। ম্যাগ আলোর রুমেই আছে। দুজনে শুয়ে ফিস ফিস করে কিসব গল্প করছে। মনে হচ্ছে সিরিয়াস কিছু। ব্যাপারটা মোটেও তা না। আর ওদের তো গল্পের কোনো সমাপ্ত পার্টও নেই। এই চলছে তো চলছে। রোদ দরজা নক করে রুমে ঢুকে সাবধানে থাকতে বলে অফিসে চলে গেল। ওর যাওয়াটা খুব জরুরি, না হলে আজ রেস্ট করত। তাছাড়া বাসায় শেফ থেকে শুরু করে সব কাজের জন্য লোক নির্ধারণ করা আছে। তারা সব কাজ সম্পূর্ণ করে সঠিক সময়ে ওদের খেতে ডাকবে। আজ প্রায় 3 দিন ধরে মাতবরের লোকেরা আলোকে খুঁজে বেড়াচ্ছে। ওকে না পেয়ে মাতবরের মস্তিষ্ক যেন বিগড়ে গেছে। মতির শুয়ে রাগ তুলতে কত রাতে 2 মেয়ে তুলে এনেছিল। তাদের অমানুষের মতো ধর্ষণ করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। মেয়ে দুটোর আকুতি ওর কঠিন হৃদয়ে নাড়া দেয়নি। ওদের ছটফটানি আর চিৎকারে সে আরও উন্মাদ হয়ে গিয়েছিল। ওর পুরো শরীরে যেন কাম উত্তেজনা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছিল। সে পৈশাচিক আনন্দে বিভোর ছিল। ছেলেকে দেখে মাতবরও রাগ কমাতে মেয়ে দুটোর শরীর খুব লিখেছে। কার্য শেষে ওদের নিস্তেজ নগ্ন শরীরে লাথি দিতে উনি ভুলেননি। লাথি, গালাগালি এবং ওনার থুতু ছিটিয়ে স্থান ত্যাগ করেছেন। ওনার আবার নন ভার্জিন মেয়ে মোটে পছন্দ না। নন ভার্জিন মেয়ে ওনার 2 চোখের বিষ। উনি নিজে নন ভার্জিন করলেও অসহ্য ব্যথাযুক্ত শরীরে লাথির আঘাতে মেয়ে দুটোর প্রাণ যায় যায় অবস্থা। নিভু নিভু চোখে তারা হয়তো আল্লাহকে বিচার জানাচ্ছিল। নীরবে অশ্রু ঝরে বাবা মা আর ছোট ভাই বোনদের মুখটা স্মরণ করছিল। মেয়ে হয়ে জন্মেছে বলে আফসোসে তপ্ত নিঃশ্বাস ছাড়ছিল। নীরবে নিজের জীবনকে বড্ড তুচ্ছ ভেবে ঘৃণা করছিল। অবশেষে অল্প বয়স, শারীরিক অত্যাচার এবং অতিরিক্ত রক্তক্ষরণে ওদের প্রাণ পাখি উড়ে গেল। তারা মৃত লাশে পরিণত হলো। চিরতরের জন্য নিঃশ্বাস আটকে গেল এবং প্রাণ যাওয়ার পরপরই তাদের চুলের মুঠি ধরে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হলো। নগ্ন শরীরে লাশ হয়ে তারা ঝুলতে থাকলো। নিষ্পাপ চোখ দুটো বন্ধ করে যেন ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিষ্ঠুর এই পৃথিবী থেকে বিদায় নিয়ে ওরা মুক্তি পেল। ওদের একজনের বয়স 10 আর একজনের 13। সদ্য বেড়ে ওঠা নিষ্পাপ 2টি ফুল আজ অমানুষদের কবলে পড়ে 2টো ফুলই আখালে ঝরে গেল। না দিল ওদের বাঁচতে, আর না দিল শান্তিময় মৃত্যু। মাতবর মতিকে ওনার রুমে ডেকে কিছুক্ষণ আলোচনা করলেন আর জানালেন গ্রামের মেয়ে আর না তুলতে। এই কয়েকদিনে বেশ কয়েকজনকে ওনারা তুলে এনেছেন। এমন করলে গ্রামবাসী জেনে যাবে, ক্ষিপ্ত হয়ে বেঁকে বসবে। তখন ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। এই কথা শুনে মতি বেশ বেজার হয়ে বলল, আব্বা, শরীর ঠান্ডা হইলে আমার ঘুম আসে না, এতলা লাগতে আমি পারুম না। আরে বাইন গেলাম থেকে তুই আনতে নিষেধ করলাম, তুই অন্য জায়গায় থেকে আনবি। কোন জায়গা থেকে আব্বা? পাহাড়ে কত সুন্দর সুন্দর বেদিলা ঘুরতে আছে, ওদেরই সুযোগ বুঝে তুলে আনবি। আর হুলের বেদিগো গতর নরম হয়, দেখবি মজা বেশি পাইবি। এ কথা শুনে মতির চোখ দুটো চকচক করে উঠল। সে নারীর দেহের পাগল। নারীর দেহের কথা শুনলেই ওর পুরো শরীর শিরশির করে ওঠে। আর এই শিরশিরানি কমে কারো দেহকে খুব লেখে। মতি মাতবরকে আজ সন্ধ্যার পরপরই রেডি থাকতে বলল। আজকে ওরা শহরের একটা না একটা ফুল তুলে আনবে, সে যে করেই হোক। ওরা এবার শহরের ফুলের ঘ্রাণে উন্মাদ হবে। এসব বলে বাবা ছেলের মুখে বিশ্রে একটা হাসির রেখা ফুটে উঠল। আবার কোন মায়ের বুক খালি হবে কে জানে। কার ভাগ্য কাকে এখানে টেনে আনবে তাও অজানা। শুধু জানা এইটুকুই, কেউ নিঃশেষ হবে আর সেটা নির্মমভাবে। না পারবে কিছু বলতে, আর না পারবে নিজেকে বাঁচাতে। শুধু থাকবে আত্মচিৎকার, কষ্ট, ছটফটানি, অশ্রু, সতীচ্ছেদ, রক্ত, অতঃপর মৃত্যু। ব্যাস, এই খেলা এখানেই শেষ। গভীর পাহাড়ে লুকায়িত জঙ্গিদের একটা দল মাতবরদের থেকে নিকৃষ্ট। যদিও এদের সঙ্গে ওদের কোনো মিল নেই,
তবে দুটি অমানুষ বর্বর এবং নিকৃষ্ট জাতি। মাতবর সেই দলের অন্তর্ভুক্ত নয়, তবে উনি ওই জঙ্গিদের ভয় পান। এর যথাযথ কারণও আছে বটে। সেই জঙ্গিরা গত সপ্তাহে ঘুরতে আসা 3 বন্ধুকে অপহরণ করেছিল এবং 3 জনেরই করুণ অবস্থা করে 2 দিন পরে বলি দিয়েছে। ছেলেগুলোর টাটকা রক্তে তাদের উপাসকের আরাধনা করেছে। জঙ্গি মেয়েরা টানা 2 দিন ধরে তাদের ফায়দা উঠেছে। টকবকে যুবক পেয়ে ওরা হাতছাড়া করেনি। ছেলেগুলো এক পর্যায়ে অবচেতন হলে তাদের শরীরে আগুনের ছ্যাঁকা দিয়ে জ্ঞান ফিরিয়েছে। শুকরের কলিজা দিয়ে তৈরি জিনিসটা ওদের জোরপূর্বক খাইয়েছে। ছেলেগুলো আর সহ্য করতে না পেরে কাঁদলে জঙ্গি মেয়েরা খেলখেল করে হেসে উঠেছে। তাদের কাছে ব্যাপারটা খুব মজার ছিল। তারপরেও ছেলেগুলোকে আধমরা হয়ে বলি হতে হলো। একদিকে মতি আর মাতবরের কাছে নারীর দেহ অতি তুচ্ছ, আর অন্যদিকে লাজ লজ্জা ভুলে জঙ্গি মেয়েরা পুরুষের শরীরের পাগল। জঙ্গি গোষ্ঠীর পুরুষেরাও কিছু বলে না। এটা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার, বরং তারা আরো উল্লাসে মেতে ওঠে। পাপ করতে করতে এদের মন থেকে বিবেক, অনুশোচনা, অপরাধবোধ একেবারেই মুছে গেছে। আর ভদ্র সমাজের ছেলে মেয়েগুলো পৃথিবীর মনোমুগ্ধকর সৌন্দর্যে ডুবতে এখানে আসে। ধারাকে সরা জ্ঞান ভেবে মর্জি মতো চলাফেরা করে। তারপর নিজেদের অসাবধানতায় এদের হাতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলশ্রুতিতে ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হয়। তাছাড়া প্রতিটা জায়গা, অর্থাৎ গ্রাম, শহর অথবা পাহাড়ি দুর্গম অঞ্চলের সবখানে ভালো মন্দের এক একটা ঘটনা লুকায়িত থাকে। আশ্চর্যজনকভাবে এই ব্যাপারে ভালোটা সবসময় প্রকাশিত হয় বিধায় সবাই জানে, আর খারাপটা অপ্রকাশিত থেকে যায়। আর প্রকাশিত হবে কিভাবে? এখানে মিডিয়া, টিভি, সোশ্যাল সাইট, লাইভ তো দূর, নেটওয়ার্ক অব্দি নেই, আর না আছে কোনো নিরাপত্তা। এজন্য এসব ঘটনা মাটি চাপা পড়ে যায়। ছেলে মেয়েরা ভালো টানে ছুটে এসে অসাবধানতায় মুখ থুবড়ে খারাপের কবলে পড়ে। কত মায়েদের বুক খালি হয়ে যায়, যার মুখ্য উদাহরণ রোদ, ম্যাঘ আর ওই 3টি ছেলে। হাসি, কান্না আর সুখ দুঃখের সমীকরণে আমাদের ছোট্ট জীবন। কখন কোথায় গিয়ে জীবন থমকে যায় কেউ বলতে পারে না। এটাই বাস্তবিক দিক। আর ভাগ্যের খেলা, এটার রীতিনীতি, কোনো নিয়ম কানুন বলে কিছু নেই। অদৃশ্যভাবে এটা চলতেই থাকে। না কেউ দেখতে পারে আর না কেউ আটকাতে পারে। তবু মানব জাতি ভাগ্যে বিশ্বাসী। সেই ভাগ্যের পরিণতি হোক প্রাপ্তির বা অপ্রাপ্তির। যেমন ভাগ্যে না থাকলে আলো আজ সব হারিয়ে এখানে আসতো না, আপনজনকে হারিয়ে অচেনা কাউকে ভরসা করতো না। সেও তো এমনটা চায়নি, তবু তো হলো। ওর এই ভাগ্য ওকে এখানে এনেছে। এসব ভেবে আলো নীরবে অস্ত্র বিসর্জন দিল। ঘুমতো ম্যাঘ কোলবালিশ জড়িয়ে বেঘুরে ঘুমাচ্ছে। বাচ্চাটা সত্যি খুব মায়াবী। খুব অল্প সময়ে আলোর মনে জায়গা করে নিয়েছে। ম্যাঘের প্রতি আলোরও গভীর একটা টান অনুভব হয়। মনে হয় ওর খুব 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 আপন কেউ। রিসর্টে ম্যাঘের বলা কথাগুলো আলোর কানে এখনো বাজে। এইটুকুন বাচ্চা, অথচ কতটা বুঝদার। এই বয়সে বাবা মাকে হারিয়ে কত কষ্ট বুকে চেপে রাখে। দা ভাই কষ্ট পাবে দেখে বলেও না, কারণে বাবা মায়ের জন্য যেত করে না। আর ওই মানুষটার কলিজা তো এই দুষ্টুটা। উনিও মনে হয় মেঘের জন্য বাঁচার শক্তিটুকু অর্জন করেছেন। পাহাড়ে ম্যাঘকে না পেয়ে রোদের করুণ অবস্থা সে স্বচক্ষে দেখেছে। রোদের সেই ব্যাকুলতা দেখে ওরও মন কেঁদে উঠেছিল। ওদের ভালোবাসা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আলো আটমনে এসব ভেবে ম্যাঘের কপালে একটা আদর দিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। এই ঘুমটা ওর বড্ড দরকার, না হলে কত শত চিন্তারা এসে ওকে একদণ্ড শান্তি দিবে না। রোদ অফিসে পৌঁছে ম্যানেজারের থেকে সব সমস্যার কথা শুনল। 10 লাখ টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে। এত টাকার হিসাব কিছুতেই মেলানো যাচ্ছে না, অথচ রোদও এই টাকা তোলেনি। তাহলে রোদ একে একে ফাইল চেক করে আকাশকে ডেকে পাঠালো সে টাকার ব্যাপারটা দেখাশোনা করে। আকাশ জানালো সে 2 ঘন্টা পর সব হিসাব মিলিয়ে আসছে। রোদ ম্যানেজারকে যেতে বলে গত কয়েকদিন কিছু কাজের ফাইলগুলো দেখতে লাগলো। রোহান সিটি বাজাতে বাজাতে রোদের বাসায় প্রবেশ করলো। ড্রয়িং রুমে কেউ নেই। রোহানকে দেখে একজন সার্ভেন্ট এসে কুশল বিনিময় করলো। রোহান হাসি মুখে উত্তর দিয়ে ম্যাঘের খুঁজে রুমের দিকে পা বাড়ালো এবং বলল সে আজ দুপুরে এখানে খাবে। ম্যাঘকে চমকে দেওয়ার জন্য রোহান শব্দহীন পায়ে ম্যাঘের রুমে প্রবেশ করলো। ম্যাঘ নেই, কোথায় গেল? ম্যাঘ রোদের রুমে ভেবে সে যাওয়ার সময় মাঝখানে রুমে উকি দিল। সে মূলত ফ্যানের শব্দ পেয়ে উকি দিয়েছে। এই বাসায় মেয়ে কেমনে সম্ভব? তাও আবার ম্যাঘকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ম্যাঘ তো সহজে যার তার কাছে যায় না। তাহলে কে এই যুবতী? রোহান বেশ অবাক হলো। মেয়েটা পাশ ফিরে ঘুমানোর জন্য রোহান তার মুখটা দেখতে পেল না। চুলের জন্য মুখটা আড়াল হয়ে আছে।
সে আর দেখার চেষ্টা করলো না। ম্যাককে ঘুমাতে দেখে রোহান ড্রয়িং রুমে বসে সার্ভেন্টকে ডেকে বলল, রোদ কই? ওই মেয়েটাকে? মেহবুব স্যার অফিসে গেছে, আর কয়েকটা মেয়েকে আমি চিনি না, তবে স্যার বলেছে মেয়েটা এখন থেকে এখানে থাকবে। ওই মেয়েটার নাম আলো। সার্ভেন্ট এতটুকু বলে রোহানকে কফি দিয়ে স্থান ত্যাগ করলো। রোহান কফির মগে চুমুক দিয়ে মৃদু হেসে মনে মনে বলল, তা এই কন্যা দিনের আলো নাকি সূর্যের আলো? ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হচ্ছে তো। তখন একটা মেয়ে হাই হিলের কটকট শব্দ তুলে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। রোহান মেয়েটিকে দেখে বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? রিমি নামের মেয়েটা উত্তর দিল, রোদ আসতে বলল, কেন আসতে পারি না? একদম কথা বাঁচাবি না ডাইনি। ওদের কথার মাঝে আকাশ এসে সোফায় বসে শরীর এলিয়ে দিল। মনে হচ্ছে সে প্রচন্ড ক্লান্ত। রিমি মৃদু হেসে আকাশের চুলগুলো আরো এলোমেলো করে দিল। রিমির কাজে ওর চুল এলোমেলো করে দেওয়া, না হলে মেয়েটা মনে হয় শান্তি পায় না। যে করেই হোক আকাশের চুল এলোমেলো করবে। রোহান চুপ করে এক মনে ফোনে চ্যাট করছে। সে ভালো মতো জানে এর পরের কাহিনী কি হবে। আকাশ প্রশান্তিতে চোখ বন্ধ করে রিমির স্পর্শ অনুভব করছে। হঠাৎ সজোরে চলে টান পড়াতেই আকাশ ধরফর করে উঠে দাঁড়ালো। রিমিকে দাঁত বের করে হাসতে দেখে আকাশও রিমির চুল ধরে টানাটানি শুরু করে দিল। ব্যাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এটা রোহানদের মুখস্থ হয়ে গেছে। তাই সে বিরক্ত হয়ে ফোন স্ক্রলে মনোযোগ দিল। রিমি আকাশের চুল ছেড়ে তেড়ে গিয়ে রোহানের চুল ধরল। সে কেন বিরক্ত হবে? রোহান গালে দিয়ে রিমিকে চুল ছাড়তে বলছে, কিন্তু কে শুনে কার কথা? রিমির এক হাতের মুঠোয় রোহানের চুল আর অন্য হাতে আকাশের। ওরা সমানে চিৎকার করছে। তিনজনের চিৎকারে আলোদের ঘুম ভেঙে দুজনেই দৌড়ে সিঁড়ির কাছে আসলো। একে অপরের দিকে একবার তাকিয়ে দুজনে ওদের মারামারি দেখছে। রোদ বাসায় ফিরে ওদের মারামারি দেখে বিরক্ত হয়ে বলল, এসেই শুরু করে দিয়েছিস? আকাশ, ফাইল এনেছিস? আকাশ চুল ঠিক করে ফাইলটা রোদের দিকে এগিয়ে দিল। এবার হিসাব বরাবর। কালকে গিয়ে রোদ নিজে সমাধান করবে। এসব বিষয়ে আলোচনা করে রোদ রিমিকে বলল, ফ্রি আছিস কখন? কিছু কেনাকাটার দরকার ছিল। তুই আমার সঙ্গে, তাও শপিংয়ে? রিমির রিয়াকশন দেখে আকাশ আর রোহান শব্দ করে হেসে উঠল। তারপর রোদের পরবর্তী কথাটা শুনে তিনজনের চোখ বড় বড় করে তাকালো। কারণ রোদ বলেছে লেডিস জিনিসপত্র কিনতে ওর সাহায্য করতে। এসব বিষয়ে সে আনারি। তখন ম্যাক দৌড়ে সিঁড়ি থেকে নেমে ওদের কাছে গেল। দুষ্ট ম্যাককে পেয়ে ওরা কাতুকুতো দিতে লাগলো। ম্যাঘের তো হাসি থামে না। সে উচ্চ শব্দে হেসে ওদেরও কাতুকুতো দেওয়ার চেষ্টা করছে। আলো চুপ করে এসব দেখে রুমের দিকে পা বাড়ালো। ওখানে যাওয়াটা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। যদি রোদ বিরক্ত হয়, অথবা ওই মেহমানরা যদি ওকে পছন্দ না করে। মূলত এসব ভেবে সে রুমে যাচ্ছিল। হঠাৎ রোদ আলোকে যেতে দেখে ডেকে নিচে আসতে বলল। ততক্ষণে সবার নজর আলোর উপর। আলো মৃদু পায়ে ওদের সামনে গিয়ে সালাম দিল। রুহানরা একে অন্যের দিকে মুখ চাওয়াচাই করে সালামের উত্তর নিল। ওদের এভাবে তাকাতে দেখে আলো একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাগ আলোকে পাশে রিমিকে দেখে বলল, বৌমনি, একটা কটকটি। পাশের জন হচ্ছে সেনাপতি বিটকেল, আর ওইটা মিস্টার চিংগাম। এত সুন্দর মানুষগুলোর নাম শুনে আলো বেশ অবাক হলো। শহরের মানুষ এমন নাম হতেই পারে ভেবে সে চুপ থাকলো। শহরের বলে কথা। রোদ খেয়াল করলো রুহান, রিমি আর আকাশ ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু জানার প্রবল ইচ্ছায়। বিশেষ করে ম্যাঘের মুখে বৌমনি ডাক শুনে ওদের হার্ট অ্যাটাক করার উপক্রম। রোদ ব্যাপারটা বুঝে আলোকে ওদের সঙ্গে পরিচয় করে দিল। আলো জানলো এরা তিনজন রোদের সবচেয়ে কাছের বন্ধু। আকাশ রোদের অফিসে চাকরি করে, রুহান একজন সাংবাদিক, আর রিমি ফ্যাশন ডিজাইনার। রোদ আলোর দিকে একবার তাকিয়ে অল্প কথায় ওর এখানে আসার কারণটা জানালো। সব শুনে ওরা কেউ আলোকে সান্ত্বনার বাণী দিল না। দেখে আলোর ভালো লাগলো। রিমি আলোর থুতনি ধরে মুচকি হেসে বলল, দোয়া রইল, তুমি অনেক বড় হও। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব কথা বলি, তাই মেপে গুণে কথা বলতে পারবো না। এখন তুমি পরিবারের একজন, আর এই পরিবারটা আমাদের কাছে কি কয়েকদিনেই বুঝে যাবে। তখন ম্যাঘ ভ্রুকুচকে রিমির কথার প্রতিবাদ করে বলল, এই কটকটি আমার বৌমনি আরো বড় হবে কেন? এখনই তো মেলা বড় আছে। তুমি দেখি কানাও আছো। ম্যাঘের এ কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। তারপর আড্ডা শেষ করে সবাই দুপুরে একসঙ্গে খেতে বসলো।
আলো ম্যাককে খাইয়ে দিচ্ছে আর ওদের ঝগড়া দেখছে। এরা সবাই খুব মিশুক, এদের কাণ্ড দেখে না হেসে পারছে না। ওর মনটা এখন বেশ ভালো হয়ে গেছে। বিষণ্ণতা দূর করতে বন্ধুদেরও প্রয়োজন আছে, সে আজ খুব করে অনুভব করছে। আকাশ আর রুহান রিমিকে কথার খোঁচা মেরে রাগিয়ে দিচ্ছে। ম্যাক ওদের সঙ্গে তালে তাল মিলাচ্ছে আর রিমি রাগে ফুসফুস করছে। তবে রোদের মধ্যে কোনো পরিবর্তন নেই, সে পূর্বের মতোই প্রয়োজন ছাড়া কথা বলছে না। দুপুরে খেয়ে রেস্ট নিয়ে ওরা সন্ধ্যার পূর্বে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। রিমি রোদকে বলল কালকে শপিংয়ে যাবে, কালকে সকালে সে ফ্রি আছে। তিনজনে হাসি মুখে আলোর থেকে বিদায় নিল। আলো তাদের আবার আসতে বলে সাবধানে যেতে বলল। তখন রুহান দাঁড়িয়ে গিয়ে মুচকি হেসে আলোকে বলল, তোমার একটা নাম দিলে তুমি রাগ করবা? আলো না বোধক মাথা নাড়াতে গিয়ে হঠাৎ করে রোদের দিকে চোখ পড়ল। এই মেয়ে আসলেই অদ্ভুত, কথা বললে মনে হয় ওর খুব কষ্ট হয়। যে যাই বলুক নাড়া সে নাড়বে। রোদকে তাকাতে দেখে আলো মাথা নাড়ানো থামিয়ে মুখে উত্তর দিল, জি না। রুহান আলোর উত্তর শুনে বলল, আজকে থেকে তোমাকে আমি পাহাড়ি ফুল বলে ডাকবো। আচ্ছা। পছন্দ হয়েছে? জি। রিমিরা হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। তারপর ম্যাক খুব বায়না ধরলেও সে নুডলস খাবে। মূলত এটা ওর দেরিতে পড়তে বসার বাহানা। এদিকে দেরি করে পড়তে বসলে একটু পরে ঘুমানোর বাহানা দেখিয়ে পার পেয়ে যাবে। কিন্তু সার্ভেন্ট 5 মিনিটের মধ্যে নুডলস রান্না করে দিল। একটু সময় নিয়ে করবে তা না। ম্যাক বিড়বিড় করে সার্ভেন্টকে বকে চুপ করে খেতে বসলো। রোদ ফোনে কথা বলতে বলতে সে সামনের সোফায় বসলো। ম্যাক ততক্ষণে খাওয়া শুরু করেছে। যত ধীর গতিতে খাওয়া যায় সে খাচ্ছে। যেভাবেই হোক এই সময়টুকু পার করতেই হবে, না হলে দা ভাই ওকে পড়াতে বসাবে। আর পড়তে বসলে ওর পেটের ভিতর মোচড় দেয়, মাথা ঘুরে, বমি পায়, ওয়াশরুমেও যেতে হয়, সাথে বুকের মধ্যে ধরাস ধরাসও করে। তাই পড়া থেকে বাঁচার জন্য এই তার মুখ্যম একটা পরিকল্পনা। এদিকে আলো মাথা নিচে করে হাত গুটিয়ে বসে আছে। সে বুঝতে অক্ষম কাঁটা চামচ দিয়ে কিভাবে নুডলস খাবে। সে তো এই কাজে অভিজ্ঞ নয়, তবে পারে না শিখতে তো লজ্জা নেই। এটা ভেবে আলো সাহস করে হাতে চামচ তুলে নিল এবং বার দুয়েক চেষ্টা করে ব্যর্থ হলো। পারছে না দেখে আলো চামচ রেখে লজ্জায় মাথা নিচু করে নিল। রোদ এতক্ষণ আলোর চেষ্টা দেখে উঠে আলোর পাশে বসলো। আলো অস্বস্তি নিয়ে আর চোখে রোদের দিকে তাকাতে গিয়ে ধরা খেলো। রোদ সুন্দরভাবে কয়েকবার আলোকে দেখিয়ে দিল আর বলল আলোকে একা একা চেষ্টা করতে, এবার সে পারবে। আলো চামচ নিয়ে নুডলস তুললেও মুখ অব্দি নিতে পারল না। তার আগে চামচের নুডলসটুকু কামিজের উপর পড়ল। রোদ আলোর হাতের উপর হাত রেখে নুডলস তুলে আলোর মুখের সামনে ধরলো। খাবে না বললে ব্যাপারটা দৃষ্টিকটু লাগতো, তাই আলো রোদের দিকে একবার তাকিয়ে নুডলসটুকু মুখে নিল। ওর পাশের দুষ্টুটা যে মাথা নিচু করে মিটিমিটি হাসছে, এ কথা সে খুব ভালো করেই জানে। তবে আলো পারছে না দেখে ম্যাক হাসছে না। রোদ আলোকে তুলে খাইয়ে দিচ্ছে দেখে হাসছে। রোদ ম্যাককে হাসতে দেখে ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবে, আমি তোমার সব পড়া চেক করব। আচ্ছা। ম্যাক ধীরে সুস্থে খেয়ে হেলে দুলে ও রুমে গিয়ে পড়তে বসলো। আর যাওয়ার আগে আলোকে তাড়াতাড়ি রুমে যেতে ইশারা করলো। আলো গেলে সে পড়া বাদ দিয়ে গল্প করতে পারবে। আহা, তখন এমনি এমনি পড়ার সময়টুকু চলে যাবে। আর আলো যেন রোদের সামনে থেকে পালাতে পারলে জানে বাঁচছে। সে এই অবধি রোদকে ভুলেও হাসতে দেখেছে বলে মনে হচ্ছে না। সবসময় গম্ভীর ভাব। রোদ স্বাভাবিকভাবে কথা বললে ওর গলা শুকিয়ে যায়। কেন যে এমন হয় কে জানে। আলো এসব ভেবে উঠতে গেলে রোদ ওর হাত টেনে বসিয়ে দিয়ে বলল, আমি তোমাকে যেতে বলেছি। আলো দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। পরক্ষণেই ওর মনে পড়লো রোদ মাথা নাড়াতে নিষেধ করেছিল। আলো চোখ তুলে তাকানোর সাহস না পেয়ে মাথা নিচু করে নিল। আবার সেই একই ভুল। এখন এই মানুষটা আত্মা কাঁপানো ধমক না দিলেই হয়। কিন্তু রোদ তেমন কিছু না করে শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো, আর আমি যা জানতে চাচ্ছি উত্তর দাও। জি। আলো নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রোদ মনে হয় খুব জরুরি কিছু বলবে, এজন্যই হয়তো ওকে বসতে বলল। কিন্তু কি বলবে এটা ভেবে ওর গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। পানির অপর নাম জীবন সে উপলব্ধিও করতে পারছে। রোদ আলোর দিকে পানি এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো। আলো পানি খেয়ে রোদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বলুন কি বলবেন? তুমি কোন ক্লাস অবধি লেখাপড়া করছো আর এখন কি করবে কিছু ভেবেছো? রোদের করা পরের প্রশ্নের উত্তরটা আলোরও অজানা। যার মাথায় গুজার ঠাঁই নেই সে আর জীবন নিয়ে ভাববে। আত্মবিশ্বাস, জোর, চিন্তা, পরিকল্পনার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। নিঃসঙ্গতাই ওকে জীবনের সঠিক সূত্র ভুলতে বাধ্য করেছে।
এখন তো শুধু দেখার অপেক্ষা জীবন ওকে নিয়ে আবার কোন খেলায় মেতে উঠে। আদৌ কি সে এই অচেনা শহরে টিকতে পারবে? রোদকে তাকাতে দেখে আলো মলিন হেসে উত্তর দিল, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। দাদিমার উদ্যোগে এতটুকু হয়েছে। যাদের তাতে কাপড় বুনে বিক্রি করলে খাবার জুটতো, তাদের কাছে পড়াশোনাটা বিলাসিতা। ক্ষুধার জ্বালা মিটতে আগে কর্ম করতে হয়, আর কর্ম করতে গেলে পড়াশোনাতে সময় দেওয়া সম্ভব না। তাই যে কোনো একটা বেছে নিতে হয়, পড়াশোনা অথবা কর্ম। আমিও সবার মতো তাই করেছি। পাহাড়ি এলাকার খুব সাধারণ ঘরের মেয়ে আমি, সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।